যা ঘটার ঘটেছে, তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়ায় কিছুই থেমে থাকেনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখে হুমকি দিয়েছে, এই ভয়েই পালালি ছোট? এজন্য আমার সংসারের ভিতটা নড়বড়ে করে দিলি? আমাকে বললেই বা কি হতো? এই তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর কি মায়া হয় না রে? এখন যে আমার 3টে মেয়ের গায়েই কলঙ্ক লেপতে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দেব, কিভাবে তাদের সামলাবো? জায়ের কথায় সিমিন স্থবির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারও চুপ থাকতে দেখে শখ বুঝলো ছোট মা জীবনেও একথা মুখে আনতে পারবে না। তাই লাজ লজ্জার মাথা খেয়ে সে বলল, আম্মু, সবার আড়লে যা যা ঘটেছে সেই সব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের? কথা যখন উঠেছেই সবটাই বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকড়ে গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে। তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সিতারার খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2 থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখ কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জানোই তো, হিসেবে মেনে না নেওয়াটা ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুক আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙ্গুল তুলে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এইটুকু বলে থামলো শখ। তারপর ঢোক গিলে পুনরায় বলল, আহনাফের কাছে ভিডিও আছে। এই কথা আহনাফ ছোট মাকে নিজে জানিয়েছে। কারণ আহনাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বদনজর দেওয়া। এ কথা বলে শখ আবার থামলো। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাত শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনাফ ভিডিও কল করলো। সে সময় সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোর দিকে আঙুল তুলে মিথ্যা অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জায়ের ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না, মানা গেল নিজের স্বামীকে। শাহাদাতকে অন্তত জানাতে পারতো। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শুনে আগে কেউ কোনো মন্তব্য করলে না। তবে সিতারা এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরো কিছু আছে? সবটা বল সোনা। মেজমা, ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতেই অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে। কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে, সেভাবেই সম্মানও করে। কিন্তু এদিকে হানাফির ভিডিও, আরেকদিকে এআই দিয়ে বাবার ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত সায়ন ভাইয়ার দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবা আর ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে, আমাদের 5 ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরদের খাওয়াবে, ছোট চাচুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করাবে, এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মিশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শখের দিকে। কি বলেছে এই মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় বাসুরের সাথে সিমেনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্য তাহলে ছোট বাড়ি ছেড়েছে? ছোট বোন তুল্য ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে শারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করা সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনে পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে।
এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে। না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে, একদমই স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলো সবটা পরিষ্কার। কানে বিচ্ছে ঝিঝি পোকার চিচি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠল। বলছি তোমায় দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আমি বড় রিস্কেতে, খালি পেলে মিস করে যাই একটু যদি মিশতে সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএস হলেও যদি বলতো আমায় সে, আসো না কেন বাসো না, ভালো লাগে না যে আমার, ক্ষতি কি বলো করেছি, ফলো তোমাকে দু একবার। এর পরপরই দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নাম গন্ধ নেই তাদের, এক মনে নাচতেই আছে। কেন নাচছে, কি কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেকে গুতিয়ে আরেকজন বলল, কি রে ভাই, হেরা নাচে কেন? অগরনা বোন কিডন্যাপ হইছে। বোন টুইন রাখ শালা, ওরা কারা আগে এডি দেখ। ভাই এডি তো সায়ন। সায়ন হেরে না তফাজ্জল নজরে রাখছে, তয় হে এইয়ানে কেন? কে জানি, আপনি যেই হানে আমি তো সেখানেই, তাইলে আমি জানবো কেমনে? এই কথা শুনে আরেকজন আতকে উঠে বলল, ভাই এই হানে তো সায়ন আর রুবাব, তাইলে শুদ্ধ কই? বসনা কইছে শুদ্ধকে নজর রাখতে, আমরা এতক্ষণ এগোর নজর রাখছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবাব। এদিকে দুজনে সমান তালে নাচতেই আছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা, ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচার খুবই শখ। ভাই আপনারা নাচতেছেন কেন? আরে ভাই আর বলিস না, হঠাৎ করে কোমরের রগ চড়াত করে উঠল, তারপর আর সোজা হতেও পারছি না, চিৎকারও হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছি। একা একা নাচতে কি আর ভালো লাগে, তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে নাচতেছি। তোরা যখন এসে গেছিস তোরাও জয়েন কর, প্যারা নাই। এমনি এমনি নাচবো না, আগে নেচে নি, তারপর একসাথে গাঁজা টানবো। সায়নের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুঁচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ শুরু যদি চট্টগ্রামে পৌঁছে যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছেন কড়া নজরদারি করতে, কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতেই পারল না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না, তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতোই তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে খুব পুষে রাখো না আম্মু, বাদ দেবে সব। ছেলের কথা শুনে সিতারা প্রচণ্ড অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে? কার কথা বলছিস? বুঝিনি বাবা। আমি ওই আহানাফের কথা বলছি। আমিও। আহানাফ মারা গেছে? কবে? ওই দিন যেদিন ওর জমদূত ওর পাপ কর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবু পাখি, পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদুরে সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো। এদিকে গলাটাও শুকিয়ে আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ।
তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে, চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতেই হবে, নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে, তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেভ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, আর বেঁচে থাকতে সে কখনোই তার কষ্টের কারণ হবে না। মেয়েটা যে বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কমই থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে এ কদিনে শুদ্ধর প্রতি ভালোবাসা জমিয়েছে, সেটা একদম খাঁটি। এই ভালোবাসায় না আছে খাত আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে কষ্ট দেবে, দিয়ে নিজে ভালো থাকতে পারবে? ভালো থাকাটুকু পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না, পারবে না, কখনো না। কখনো যদি সে নিজের শুদ্ধর কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিচ্ছু ভাবতেও পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না, ক্ষেত্র বিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকা ভালো, কেননা বেশি বুঝতে গেলে ঝামেলা। কিন্তু এতটা বোকা হওয়া যাবে না যে অন্যের চাইলে সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাঁটায় ভরা। এখন তাকে কাঁটা দেখে পথ চলতে হবে, ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুধু আসবেই, পৃথিবীর যে প্রান্তে ইয়াসির তাকে লুকিয়ে রাখুক, সেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছবেই। শুধু শুদ্ধই নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের খুঁজতে বের করবেই, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছে থেকে সে নিজেকে কতক্ষণ সেভ করতে পারবে, বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস? এক বাড়িতে এক রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনা যদি ঘটে যায়, কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না, শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড় বস্তুগুলো। আবার নিজে নিজে একটা কিছু করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি। আর একজন সুঠাম দেহের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটা কদমে নজরবন্দি করছে, এমনভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধর কাছে অত্যন্ত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোর প্রাণে বেঁচে ছিল, কিন্তু এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টে স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইয়েরা হন্য হয়ে খুঁজছে। বিশুদ্ধ পুরুষটার কানে ওর নিখোঁজের কথা পৌঁছেছে তো? সে কি খুব বেশি রেগে আছে? বকছে খুব? বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবুও নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে। অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময়ে এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠে ধরে বলল। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি এঁটে ধীরে ধীরে পেছনে ঘুরতেই দেখে ইয়াসির কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখ মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতনি গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর আচমকা ঠোঁট ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এত রাতের বেলা? ইয়াসির এখনো ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার অন্তবেদে চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যাস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়, সেন্স হারিয়ে ফেলি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি একা ফেলে যাবেন না প্লিজ। এ কথা বলে শীতল হেঁচকি তুলে কেঁদে ফেলল।
আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হলো না। অভিনয় ভালোই জানে সে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তারই সামনে দাঁড়িয়ে নতুবা কিডন্যাপ করে এনে মন ভোলা গল্প শোনায়। তাকে অঝরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতেই শীতল দুপা পিছিয়ে পিছিয়ে গেল। তাতে ইয়াসিরের রাগ হলো, ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েটা এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে বলল, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছো? পাওনি? না। কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয়, খুঁজেছো তোমার পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে এই মাঝরাতে পালাবো? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড, আমিও। ইয়াসির একথা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটলো। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটা সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ভ্রু কুঁচকালো শীতল। আমতা আমতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটিটা দিলাম। লেগেছে খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে, চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না ডাকাতরা নিয়ে গেছে। ওহ তাই তো? তা আশেপাশে দোকানপাট নেই? কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশের দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসবো। এখন এসো, খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধর রুমে ঘুমাতে? একসাথে এক বেডে? না, একসাথে না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি না থাকে তখন আমি ওই রুমে ঘুমাই। কি যে শান্তি লাগে। ও আই সি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুম আসেই না, তাহলে এক কাজ করো, আমার কোলে বসে বুকে মাথা রেখে ঘুমিও, ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে জাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। এ কথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স মেয়েটা বলে কি? আর বেবিকেই পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়? বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কি না সে নাকি হ্যান্ডসাম বাবা চাই না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না, শেষে কিনা বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে। কবে এত ধৈর্য হলো তার? কবেই বা মেয়ে মানুষের প্যান প্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখলো? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহার করতো এতক্ষণে, কিন্তু কেন জানি এই মেয়েটার খুব কাছে ঘেঁষতে পারছে না। জোর জবরদস্তিও করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতো আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহের স্বাদ নিয়েছে, ধারণারও বাইরে। তাদের প্রতি কখনো মায়া হয়নি, কাউকে এতটা আদরে লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনায় দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখন যেই এসেছে শারীরিক যন্ত্রণায় সেই কুকড়ে উঠেছে, ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজ কন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে, অনুধাবন করছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবল মাত্রই মোহ, আর মোহর পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই হয় না। এতদিন মোহকেই মায়া ভেবে একই ঝপে ঝপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা, কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না, কোন নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। শুধু জানে
এই পিচ্ছি মেয়েটার সঙ্গ তার ভালোই লাগছে। আর বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছে করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেললো তখন কি যে মিষ্টি লাগছিল দেখতে। ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে, কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে। তাই সে থমথমে মুখে তাকিয়ে দেখছিল। কিন্তু তাকে তাকাতে দেখে শীতল ভাবলো সে আবার রেগে গেছে, তাই বলল, নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন খাবো না কিছু, আমাকে একটু ঠান্ডা পানি দেন। আমার মা বোন বউ কেউ নেই। আমি জানি না কোনো মায়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাতে তুলে খাওয়াতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে হয়। মেলি ব্যাপার বুঝতে আগ্রহী ছিলাম না কখনো, সেসব আমার পেশার সঙ্গে যায় না। শুরু থেকেই তোমাকে যথেষ্ট ভদ্র দেখাচ্ছি, নিজেও ভদ্র হয়ে গেছি। তবে জানো তো বাবুই, ভদ্রতাকে সাইডে রাখলে আমি খুব রুড পারসন, এতটাও রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি কথা বাড়িও না, খাবে এসো। এ কথা বলে ইয়াসির শীতলকে টেনে ডাইনিং টেবিলে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলস নেই, টেবিল ভর্তি সব ইটালিয়ান খাবার। শীতল ড্যাব ড্যাব করে তাকিয়ে প্লেটে নিচের দিকে টেনে নিল। বুকের ভেতরটা ধুকবুক ধুকবুক করছে। আল্লাহ জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে নাকি। এবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে। সে ভয়ে ভয়ে মুখে খাবার নিয়ে চিবানোর আগেই ইয়াসির বেশ নরম সুরে বলল, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সাথে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ দুটো। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম, আপনি না বললেও ওই চোখের মায়ায় পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আমার একটা বিশুদ্ধ পুরুষ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেক দিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না, তাকে ছোট করেই ভালোবাসি, মোটেও তা নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি। নিখোঁজ হয়ে এই যে আমি এখানে, আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূরের থেকেও অনুভব করতে পারছি। আমি এতটাও জানি সে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার অন্য ধাঁচের পুরুষ কিনা যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করেছি তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্র্যাশ খেয়েছি তবে আমাকে জ্যান্ত কবর দিবে। ভুলে যাও তাকে, আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শেখাবো। না, আপনি বরং অন্য মেয়ে বেছে নিন, ঘটকালি না হয় আমিই করব। আমার হয়ে থেকে যাও, এক পৃথিবীর সুখ এনে দেব তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কে নেই আমার? কি নেই? আমার সব আছে, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকবো? তাহলে প্রমাণ হয়েই গেল পালাচ্ছিলে তুমি, কিন্তু কেন? কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি নাকি বকেছি? কিছুই তো করিনি। খুব আদরে রাখতে চাচ্ছি, ভালো লাগছে না না? এ কথা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। শীতল নির্বিকারভাবে মুখে খাবার নিয়ে ধীরে ধীরে চিপাতে লাগলো। তখন ইয়াসির আবার বলল। শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজেই অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাঁটা চামচটা ওই হতচ্ছাড়ার চোখে ঢুকিয়ে দিতে। টেনশনে তার শ্বাস আটকে আসছে, আর এই লোক কানের কাছে ঘ্যানর ঘ্যানর করিয়ে যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলো না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল। আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে, কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। সে ভ্রু কুঁচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল, চোখে মুখে দুষ্টুমির ঢেউ। এই মুহূর্তে ইয়াসির চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখলো চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। এরপর নিজেও ফিচেল হেসে বলল,
প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি, একদমই ছাড়ছি না। এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ পর্যন্ত আপনজনরা সুস্থ থাকে, নয়তো আমিও কিন্তু চৌধুরীদেরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বললেন, আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়েই দেখুন না, হাতটা হাতের জায়গায় রাখি কিনা। বয়স কত তোমার? 16, 17 or 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরো অনেক কিছু জানবেন। ফিরতে দিলে তো? আমি ফিরবই। বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নিবে। কিন্তু ওই যে একজন মুড়ি পুরুষ আছে না, তার জন্য হলেও আমাকে ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন করলো কি, আমাকে ডেকে হুমকি দিল তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠলই না। কত করে ডাকলাম, আমার ডাক শুনলই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক। 1 সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক, ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কিনা, হয়তো সেও বুঝেছিল। তারপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টুমি করবে, স্বাভাবিক তাই না? দুষ্টামি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম। কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরচ্ছেদ করলাম। চমৎকার হয়েছিল ওর শিরচ্ছেদ করা। শিরচ্ছেদ কি বোঝো তো বাবুই? বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমরা তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি, বরং আপনি এই শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরচ্ছেদ করা? ভদ্র মেয়েরা এইভাবে কথা বলে না বাবুই, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ওমা কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না সমরেশ ভাই, সাধারণ জনগণের অনেক উপকার হবে। কিন্তু ধরেন কেউ রেগে গেল, ফাট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার তাই না? আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো, এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিং এর কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেই সব জায়গার একটা জায়গায় আমরা এখন আছি। ও লাভলি, ব্রাভো বাবুই, ব্রাভো। আর আর কি জানো আমার ব্যাপারে? আর 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 ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়, সেও যেন 1000 জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গের সঙ্গী হতে পারে। ইয়াসির হাসল, তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকুও পেল না শীতল। তবে নোনতা ভাব অনুভব করে বুঝল ঠোঁট কেটেছে, জিহ্বাটাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসল। আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখাবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির,
তাকে এখানে আনার পর থেকেই কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল। ডাকের কি বাহার, বাবুই। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো। এক নিমিষেই আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতল যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলে মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন?